আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। সুপার স্পেশাল এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বাংলা উচ্চারণের নিয়ম এই স্পেশাল টপিকের চমৎকার 2 নাম্বার বেসিক এবং প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো তোমরা সবাই জানো আজকে আমার সকাল থেকেই একটু মনটা অন্যরকম এবং সারাদিন জার্নি গিয়েছে। আমি বর্তমানে একটু ক্লান্ত বা একটু অসুস্থ রকম আর কি। তারপরও চেষ্টা করতেছি একটু ক্লাস নেওয়ার জন্য। তো সবাই দোয়া করিও। আসলে মানুষ তো আমরা একদিন আগে যাই বা পরে যাই, যাব একদিন আমাদের তো চলে যেতেই হবে এই পৃথিবী থেকে। তো আমরা চেষ্টা করব আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবং যতটুকু সময় বেঁচে থাকি তার হুকুম মতো চলার জন্য ইনশাল্লাহ। তো আর আজকে সারাদিন মানে সকাল থেকেই বলতে গেলে জার্নিতে ছিলাম এবং রাত্রে বাসায় আসি। তো লং জার্নি ছিল, তো এই জন্য একটু মানে শরীরটা ক্লান্ত। তো যাই হোক, আমি কথা না বলি, আমরা ক্লাসে আলোচনা করি। তো আজকে আমাদের ক্লাসে মোটামুটি আসছে অনেকেই: আদিবা, ফিফা, মুবাশিরা, রিমা, লাবণী, রূপা, রনি, শিমলা, রিয়াজ। তো আমাদের যেই গ্রামার আইটেম আমি পড়তেছিলাম বাংলা উচ্চারণের নিয়ম, আমরা কিন্তু বিগত ক্লাসে অনেক মজা নিয়ে শিখছিলাম। যখন আমরা গ্রামারগুলো প্র্যাকটিস করছিলাম, উচ্চারণ করতে গিয়ে আমি অনেক মানে আনন্দ পেয়েছিলাম বা এন্টারটেনমেন্ট পেয়েছিলাম। আজকে এরকমভাবে তেমন এন্টারটেনমেন্ট পাবো না, কারণ হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমার প্রচুর রেস্ট প্রয়োজন। তারপর আমি চেষ্টা করতেছি তোমাদের সাথে একটু কমিউনিকেশন করে ক্লাসটা চালু রাখার জন্য। তো আমি শুরু করি। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে বাংলা সেকেন্ড পেপারের জন্য তোমরা এই যে বই, বাংলা গ্রামারের যে বই, রয়্যাল গাইডের কথা আমি তোমাদের বলছিলাম। থ্যাংক ইউ বিথে জয়েন করছো। তো এই রয়্যাল গাইডটাই তোমরা ফলো করবা। যাদের রয়্যাল গাইড নাই সমস্যা নাই, যেই বই তোমার আছে দ্বিতীয় পত্রে সেই বই তোমরা ফলো করে পড়ার চেষ্টা করো। তো আমরা বাংলা উচ্চারণের যে নিয়ম, এটার প্রথম যেই আইটেম সেটাই আসি। তো গত ক্লাসে প্রথম যে ক্লাস ছিল সেই ক্লাসে তো আমরা এটা দেখেছিলাম যে উচ্চারণ রীতি কাকে বলে, আর হচ্ছে কি এই উচ্চারণ রীতির 5টি ব্যবহার। আজকে 2 নম্বর ক্লাসে আমরা পরবর্তী যে প্রশ্ন আসছে আমরা সেটা দিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিও, যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাও। তো আমি স্টার্ট করি। তো আমাদের 2 নম্বর যে প্রশ্ন, এটা আমাদের বোর্ড পরীক্ষা আসছিল, যশোর বোর্ড 2016 সালে। তো দেখো প্রশ্নে কি বলছে যে বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা, টপিকের নাম। তো এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন, আলোচনা করো। অর্থাৎ আমরা যখন উচ্চারণ করি, বাংলা কথা বলি, তো বাংলা কথা যখন বলি আমরা কিন্তু গ্রামারের দিকে খেয়াল করি না। আমরা যে যা সাধারণত সচরাচর সমাজে চলতে গেলে যে কথাগুলো বলি আর কি, তো দেখা যায় কথার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো গ্রামার আইটেম মেনটেন করি না, বা কোন গ্রামারটা এখানে মেনে চললো কোনটা চললো না, এটা কিন্তু আমরা কি করি না, চিন্তা করি না। যত বড় শিক্ষিত হই না কেন, আমরা কথাবার্তায় আমাদের আঞ্চলিক ভাষাটাই কি বেশি ব্যবহার হয়। বাংলা ভাষারই কিন্তু আমাদের অনেকগুলো ভেরিয়েশন আছে। যেমন একবারে ঢাকার দিকে যারা, পুরান ঢাকা যারা বসবাস করি, তো পুরান ঢাকার যে বাংলা উচ্চারণ বা বাংলার যে কথোপকথন, সেটা কিন্তু আবার সিলেটে একরকম না, চট্টগ্রামে আরেক রকম, বরিশালে একরকম, নোয়াখালী আরেক রকম।
মানে কি, এই যে বাংলা যে ভাষা, এই ভাষাটা কিন্তু বাংলাই আছে, কিন্তু অঞ্চল ভেদে তার কিঞ্চিত পরিবর্তন হয়, যেটাকে বলা হয় আঞ্চলিক রূপ। তো আমাদের প্রতিটা অঞ্চল ভেদেই কিন্তু এই বাংলার উচ্চারণটা কি হয়, বিভিন্ন রকম হয়। তো দেখা যায় একটা বাংলা কথাই যখন আমরা বাংলা বলবো, সাপোজ এক অঞ্চলের বাংলা ভাষা আরেক অঞ্চলে গিয়ে বললে সে অঞ্চলের মানুষ বুঝবে না, এটাই হচ্ছে বাস্তব। এটা তোমরা চাইলে দেখতে পারো। সাপোজ তুমি যে অঞ্চলে বসবাস করো, থ্যাংক ইউ, তুলি জয়েন করছো, নিয়মিত ক্লাস করো। তুমি যে অঞ্চলে বসবাস করো, তো সেই অঞ্চলের যেই তোমার বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় অন্য কোনো অঞ্চলে গিয়ে দেখো, তুমি বললে সেই অঞ্চলের মানুষ তোমার কথাগুলো বুঝে কিনা তুমি একটু প্রমাণ করে দেখতে পারো, দেখবা যে অনেকাংশে বুঝবে না। আবার অন্য অঞ্চলের ভাষাটা যখন তুমি শুনবা, তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না। তুমি বুঝবা যে এটা বাংলা বলা হচ্ছে, কিন্তু বাংলা কি বোঝানো হচ্ছে সেটা কিন্তু ধরতে পারাটা খুবই কষ্টকর। তো আমি যে কথাটা বলছি, আমার কথা কি বুঝতে পারছো? কথা কি বাস্তব? আমাকে জানাইও একটু। হ্যাঁ, তো দেখো একটা বিষয়, যে বাংলা ভাষারই কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন পাওয়া যায়। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এরকমই, যে বাংলা যখন আমরা উচ্চারণ করি এর কিছু নিয়ম থাকবে, বিশুদ্ধ উচ্চারণের নিয়ম, সেই নিয়মগুলো আমাকে জানতে হবে। বা আমরা বাংলা ভাষাকে কেন উচ্চারণ করব বিশুদ্ধভাবে, ওটার প্রয়োজনীয়তা কি, সেটাই আমাদের প্রশ্নে বলছে। তো এটা চাইলে আমরা নিজের ভাষা কিন্তু বানাও লিখতে পারি। তো নিজের ভাষায় বানিয়ে লেখার আগে বইয়ের ভাষাটা আমরা দেখি, বইয়ের ভাষা দেখি এখানে কীভাবে লিখছে, আমরা চেষ্টা করি বইয়ের ভাষাটা একটু উপস্থাপন করতে। দেন যদি বইয়ের ভাষা কঠিন লাগে, নিজের ভাষা করে লিখবো, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। তো প্রথমত বলতেছে যে শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলা হয়। আমি একটু স্ক্রিনে নিয়ে আসি সম্পূর্ণটাই, আমি বুঝাই দিব। হ্যাঁ, আমি এতটুকু অর্ধেকটা নিয়ে এসে আমি বুঝাই দিই, বাকিটা আমি পরে দেখাবো। দেখো, প্রথম লাইনে বলতেছে যে শব্দের যথাযথ উচ্চারণের জন্য কিছু নিয়ম রয়েছে বা কিছু সূত্র রয়েছে। তো সেই নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে থাকে। অর্থাৎ উচ্চারণের যে একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে, মানে উচ্চারণ রীতিটা হচ্ছে উচ্চারণ করার কিছু নিয়ম বা সূত্রের সমষ্টি। আর উচ্চারণ যদি শুদ্ধ না হয়, তাহলে ভাষার মূল উদ্দেশ্য কি হবে, ব্যর্থ হবে। অর্থাৎ যেই বিষয়টা সঠিক উচ্চারণ করা হয় না, যদি ভুল উচ্চারণ করে কাউকে বলা হয়, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। মনের ভাবটা ভালো করে প্রকাশ করতে যদি মানুষের কাছে আমরা না পারি, তাহলে কিন্তু সেখানে আমরা ব্যর্থ। তো এটাই বলছে, উচ্চারণ যদি শুদ্ধ না হয়, তাহলে ভাষার মূল উদ্দেশ্য কি হয়, ব্যাহত হয়। বিশুদ্ধ কথ্য ভাষার বচনভঙ্গি অনুসরণ করে চলিত আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হতে প্রমিত উচ্চারণ যেমন প্রয়োজন, তেমনি বাকযন্ত্রের সাহায্যে স্বর নির্ধারণ, অনুশীলন এবং আঞ্চলিকতা পরিহারে বিশুদ্ধ বাংলা উচ্চারণ রীতি প্রয়োজন। তো এখানে বলতেছে যে বিশুদ্ধ যে কথা বলার যে বচনভঙ্গি, সেটা যদি আমরা অনুসরণ করে চলতে চাই, তাহলে আমাদের যে অঞ্চল ভেদে যে ভাষার একটা পার্থক্য দেখা যায়, সেটাকে কী করতে হবে, পরিহার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রয়্যাল গাইড। হ্যাঁ, এটা বই না, এটা হচ্ছে রয়্যাল গাইড। রয়্যাল গাইড থেকে আমি তোমাদের পড়াচ্ছি। বাংলা সেকেন্ড পেপারের জন্য রয়্যাল গাইডটা অনেকটা সুন্দরভাবে সাজানো গোছানো আর কি। তো আমি সেখান থেকে তোমাদের পড়াচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছ আশা করি। তো এখানে বলতেছে যে অঞ্চল ভেদে আমাদের কিন্তু বাংলা ভাষার কি হয়, একটা রূপভেদ দেখা যায়। তো আমরা যদি বিশুদ্ধভাবে বাংলা যে ভাষাটা আছে সেটাকে বলতে চাই, তাহলে আমাদের এই যে আঞ্চলিকতা পরিহার করতে হবে। মানে অঞ্চল ভেদে যে রূপরেখা বাংলার, এটা পরিহার করে বিশুদ্ধ বাংলার উচ্চারণটা আমাদের সবাইকে শিখতে হবে। তাহলে তুমি সেই বিশুদ্ধ বাংলার উচ্চারণ যে কোনো জায়গায় গিয়ে ভালো করে করতে পারবা, ফুটিয়ে তুলতে পারবা।
কারণ আমরা জানি এক একটা অঞ্চলের যে আঞ্চলিক ভাষাটা এক এক রকম হয়। তো সেক্ষেত্রে বাংলার যে একটা মাধুর্যতা আছে সেটা কি আমরা অনেক সময় লোপ পাই, যে দেখা যায় বাংলা যে বলতেছে আমরা অনেক সময় বুঝি না। তো এই জন্য মূল সমস্যাটা হচ্ছে অঞ্চল ভেদে যে শব্দগুলো আছে বা কথাগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে প্রতিটা অঞ্চলের মানুষ যদি বিশুদ্ধ বাংলাটা শিখে বা বিশুদ্ধ বাংলার উচ্চারণ যদি শিখে, তাহলে উচ্চারণ করতে কারো কোনো সমস্যা হবে না, বা বাংলা ভাষার যে একটা বিভেদ সেটা সৃষ্টি হবে না। এ হচ্ছে মূল বিষয় আর কি। তো আমি কিছু বিষয় নিজ থেকে বললাম তোমাদের বোঝার জন্য। তো আমাকে একটু জানাও যতটুকু বললাম বুঝতে পারছো কিনা। জাস্ট আমাদের আঞ্চলিকতা পরিহার করে এই কাজটা করতে হবে। আচ্ছা, বাকিরা রেসপন্স করবা, আমাকে জানাবা। পরবর্তীতে বলতেছে যে ভৌগোলিক সীমার তারতম্যের কারণে উচ্চারণের ভিন্নতা ঘটা স্বাভাবিক। এটা আমরা জানি। ভৌগোলিক সীমা বলতে যে অঞ্চল ভেদে যে উচ্চারণে একটা তারতম্য দেখা, যেটা স্বাভাবিক। তাই বিভিন্ন অঞ্চলের মানুষের বোধগম্যতার জন্য প্রমিত বাংলা বা বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে বাংলা ভাষা চর্চিত হওয়া উচিত। লাস্টে যে দুটো লাইন বলছে এই লাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমরা সবাই জানি যে ভৌগোলিক সীমানার তারতম্যের কারণে বাংলা ভাষাটাই চেঞ্জ হয়ে যায়। ঢাকা জেলার মধ্যে যে বাংলা ভাষা চট্টগ্রামে হয়ে যায় আরেক রকম, ভৌগোলিক সীমানা চেঞ্জ যেহেতু। আবার সিলেটে হয় আরেক রকম, আবার নোয়াখালী বরিশালে হয় আরেক রকম। তার মানে কি, এই যে ভৌগোলিক সীমার যে একটা ভেরিয়েশন দেখা যায় বা একটা পার্থক্য দেখা যায়, তার কারণে আমাদের কি ঘটে, বাংলা ভাষার একটা কি ঘটে, রূপরেখা ঘটে যায় বা একটা ডিফারেন্ট সৃষ্টি হয়। তাই বলতেছে যে বিভিন্ন অঞ্চলের মানুষের বোধগম্যের জন্য, মানে বিভিন্ন অঞ্চলে ঢাকার মানুষের, চট্টগ্রাম মানুষের, সিলেট মানুষের, বরিশালের মানুষের, মানে যতগুলো অঞ্চল ভেদে মানুষ আছে সবগুলো মানুষের বুঝার জন্য বাংলা ভাষার বিশুদ্ধ উচ্চারণ আমাদের সকলেরই চর্চা করা উচিত। অর্থাৎ আমরা যেই মানে আমাদের এই বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা থাকি না কেন, আমাদের প্রতিটা অঞ্চলেই বাংলা ভাষা যে শুদ্ধ উচ্চারণ সবাইকে শেখা উচিত। তাহলে কি হবে না, আমাদের এই সমস্যাটা হবে না। কথোপকথনে, যোগাযোগে মানুষের মধ্যে মানুষের এই যে একটা ভাষার একটা যে মিথস্ক্রিয়া বলো বা একটা প্রতিক্রিয়া বলো, এটা তৈরি হবে না যদি আমরা বিশুদ্ধ বাংলা উচ্চারণটা করতে পারি। ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশের যেই মুদ্রা, বাংলাদেশের মুদ্রার নাম কি বলতো? বাংলাদেশের মুদ্রার নাম কি? রনি আবার বলো তো। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে বাংলাদেশের মুদ্রার যে নাম টাকা, এখন এই টাকা শব্দটা আমরা কিন্তু ঢাকার মধ্যেই কিন্তু মোটামুটি আমরা আলোচনা করি যে টাকা। তো এই উচ্চারণটা যদি আমার ঢাকা ছেড়ে অন্য একটা এলাকায় যায়, সাপোজ আমি যদি বলি বরিশালের কথা, বরিশালে টাকাকে কি বলে জানো? আচ্ছা, বরিশালে টাকাকে বলে টাহা। টয়কার টা, হয়কার হা, টাহা। বুঝছো? শুনতেছ আমার কথা? আচ্ছা, তো এই যে একটা শব্দ টাকা, এটা ঢাকার মধ্যে আমরা সবাই বলি টাকা, কিন্তু অঞ্চলটা চেঞ্জ হয়ে গেলে যখন বরিশাল হয়ে গেছে তখন এই শব্দটা হয়ে গেছে টাহা। তো টাকা আর টাহা কি সেম? দেখো কথার মধ্যে কিন্তু ওই যে রূপা এখানে বলে দিচ্ছে, আমি একটু পরে এটাই বলতাম, নোয়াখালী ভাষায় বলতাম আর কি। তো যাই হোক, মানে একটা বিষয় যেটা টাকা, যেটা আমরা ব্যবহার করি মূলত সচরাচর, সেই শব্দটাই ঢাকা একরকম, বরিশাল একরকম, নোয়াখালী তার একরকম। তো বরিশালেকে বলা হয় টাহা। ঠিক আছে? টাহা, টাহা দাও। মানে কি টাকা দাও। আর এরপর হচ্ছে যদি ওই যে নোয়াখালীর কথা বলি, এই টাকা যে শব্দটা, নোয়াখালী যে অঞ্চল সেখানে কি হয় উচ্চারণটা জানো? যদিও রূপা বলছে
কারো কি জানা আছে? আচ্ছা, হ্যাঁ রূপা জানে। আচ্ছা আচ্ছা, রূপার গ্রাম কি তাহলে নোয়াখালী নাকি? রূপা যেতে বলতেছো, বলতে পারো, সমস্যা নাই। এটা তো একটা ইন্টারেস্টিং ক্লাস, বাংলা ক্লাস তো একটা ইন্টারেস্টিং ক্লাস, বুঝছো? আমাকে জানায়ও। রূপা, তোমার গ্রাম কি নোয়াখালী নাকি? ও আচ্ছা আচ্ছা, তাই। আচ্ছা রূপা, একটু উচ্চারণ করতে পারবা? একটু উচ্চারণ করে সবাইকে শোনাও তো, যেহেতু বাংলা ক্লাস, ভয়েস অন করে একটু সবাইকে শোনাও। আরে বলো, সমস্যা নাই, আমরা একটু শুনি। জি স্যার, বলেন কিভাবে। এই যে, আচ্ছা আমি বলি, আমি জাস্ট বাক্যটা বলি, বাক্যটা তুমি জাস্ট তোমাদের ভাষায় বললো আর কি, যে আমাকে 100 টাকা। আচ্ছা, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। আমি জাস্ট এটা দুষ্টামি করে বলতে কি, মানে কথা বলতেছি আর কি। মানে আমি যে কথাটা বলি এটা তুমি তোমার ভাষায় বলবা, যে আমাকে 100 টাকা ধার দাও, এটা বলো তোমাদের ভাষায়। আরে 100 টাকা দাঁত দে। থ্যাংক ইউ। আচ্ছা এই যে দেখো, তো এই যে রূপা যে কথা বললো, যে এই যে আমি যে বাক্যটা বললাম যে আমাকে 100 টাকা ধার দাও, সম্পূর্ণটাই চেঞ্জ, বুঝছো? রূপার কথাটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ, শুধু টাকা না। এই যে আরে 100 টিয়া ধার দাও, যাই আমি পাই না যদিও, আর কি বললাম। তো আসলে এই যে ব্যাপারটা, এটা একটা ভাষার সৌন্দর্য, বুঝছো? অঞ্চল ভেদে আমাদের যে ভাষার যেই একটা মিথস্ক্রিয়া থাকে, বা একটা অঞ্চল ভেদে একটা অন্যরকম উচ্চারণ থাকে, এটা একটা সৌন্দর্য। কিন্তু কথা হচ্ছে, সমস্যা তো ওই জায়গা, যখন এক অঞ্চলে মানুষ অন্য অঞ্চলে যায়, সেখানে কথা বলতে তারা আনইজি ফিল করে, অনেক সময় মানুষের ভাষাগুলোই বুঝে না। তো চিন্তা করে যে কি একটা দেশ যেখানে বাংলায় কথা বলি, বাংলায় বুঝি না, তাহলে বাইরে গেলে কি অবস্থা হবে? আসলে এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল দেশেই এই স্ট্রাকচারটাই সেম। একটা ভাষা অঞ্চল ভেদে কি হয়ে যায়, তারতম্য হয়ে যায়। যেমন বাংলাদেশের বাংলা কথাটা কত রকমভাবে মানুষ বলে, ঠিক সেম তুমি যদি ইন্ডিয়া যাও, বা হচ্ছে আরব দেশে যাও, বা ইংল্যান্ডে যাও, বা যে কোনো একটা কান্ট্রিতে যাও, একটা যে ভাষা তাদের পুরো কান্ট্রিতে চলে, সে ভাষাটাই কয়েকটা ভেরিয়েশনে চলে, কয়েকটা অঞ্চল ভেদে কী হয়, এক এক রকমভাবে উচ্চারিত হয়। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্যই যারা বিশেষজ্ঞ, বাংলা বিশেষজ্ঞ বা বিভিন্ন ভাষা বিশেষজ্ঞ, তারা চিন্তা করে যে শব্দগুলোকে যাতে সবার বোধগম্য হয়, সবাই যাতে বুঝতে পারে, এই জন্য স্ট্যান্ডার্ড যে শব্দগুলো রয়েছে, উচ্চারণগুলো, সেগুলো সবার চর্চা করা উচিত। অর্থাৎ আমরা যদি বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষার যে সঠিক উচ্চারণটা আছে, বিশুদ্ধ উচ্চারণ, সেই বিশুদ্ধ উচ্চারণটা আমার বাংলাদেশের সকল অঞ্চলের মানুষেরই প্র্যাকটিস করা উচিত। তাদের তাদের কাছে আঞ্চলিক ভাষা একটা প্রিয় ভাষা, ঠিক আছে। তারা যখন নিজেরা আঞ্চলিক ভাষায় থাকবে, বা নিজেরা যখন একসাথে থাকবে, তখন অঞ্চল ভেদে তারা বলবে। কিন্তু যখন বাহিরের কোনো মানুষ আসবে তাদের এলাকায় মেহমান হিসেবে, যাতে করে তার কোনো সমস্যা না হয় কথা বলতে গেলে বা যোগাযোগ রক্ষা করতে গেলে, তো সেক্ষেত্রে অন্য এলাকার মানুষের সাথে মানে যোগাযোগটা ঠিক রাখার জন্য ভাষার দিক থেকে বিশুদ্ধ উচ্চারণটা করা প্রয়োজন। এরকম হয় যে একটা মানুষ কিন্তু অনেকগুলো ভাষা বুঝে, সাপোজ একটা মানুষ বাংলাও বুঝে, ইংরেজিও বুঝে, আরবিও বুঝে, ফার্সিও বুঝে, হিন্দিও বুঝে। তো একটা মানুষ যেহেতু অনেকগুলো ভাষা বুঝে, অবশ্যই সে মানুষটা চাইলে নিজের ভাষা কয়েকটা অঞ্চল ভেদে শিখতে পারবে, অথবা সেই ভাষাটাই, বাংলা ভাষাটাই বিশুদ্ধ উচ্চারণটা শিখুক, তাহলে কিন্তু হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, তুমি যে মানুষটা বাংলা পারো, সেটা তো ইংলিশও পারো, তুমি আরবিও পারো, ফার্সিও পারো, হিন্দিও পারো। তো তুমি যদি তোমার বাংলা ভাষাটাকে বিশুদ্ধ করে উচ্চারণ করতে শিখো, তাহলে তোমার অঞ্চল ভেদে যে ভাষার যে রূপান্তর আছে বা পার্থক্য রয়েছে, এই পার্থক্যতে কোনো মানুষ তোমার এলাকায় এসে কী করবে না, মানে দ্বিধাদ্বন্দ্বে পড়বে না, ভালো করে ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারবে। তো তুমিও তোমার বাংলা ভাষা বিশুদ্ধ উচ্চারণটা করো, এবং যে মানুষগুলো আছে সারা বাংলাদেশে সবাই সবার দিক থেকে বাংলা ভাষা বিশুদ্ধ উচ্চারণ করুক, তাহলে কি হবে, বাংলা ভাষার কনভারসেশনগুলো আমাদের সবার কী হবে, স্মুথ হবে। আমরা যে কোনো জায়গায় গিয়ে আমাদের ভাষার জন্য মানে কি বলা যায়, লজ্জা পেতে হবে না, যে কি বলতেছে কিছুই বুঝতেছি না।
তো এটা আর কি লাস্ট লাইনে বলছে যে বিভিন্ন অঞ্চলভেদে মানুষের যেহেতু ভাষার একটা বোধগম্যর ব্যাপার থাকে, সেজন্য বাংলার যে বিশুদ্ধ উচ্চারণ এটা আমাদের সকলের মধ্যেই চর্চা করা উচিত। তো অনেকগুলো বিষয় আমি তোমাকে বললাম বা তোমাদের বুঝাইলাম, উদাহরণ দিলাম, তো আমাকে জানায়ও ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা সবাই। জি স্যার, বুঝতে পারছি। তো আসলে আমি খুশি হয়েছি রূপা, রূপাকে অনেক ধন্যবাদ। রূপা চেষ্টা করছো নিজ থেকে আমাদের সবাইকে তোমাদের ভাষায় একটা কথা বলার জন্য। আর আসলে আমি বরিশালের কথাই বা কেন বললাম, আসলে আমার গ্রামের বাড়ি বরিশাল, তো এই জন্য আমি একটু এই ভাষায় বললাম, যদি আমি বরিশালের ভাষা পারি না। আমার জন্ম ঢাকায় বড় হয়েছি, এখনও ঢাকায় আছি। মানে গ্রামে যখন যাইতাম তখন আর কি গ্রামের ভাষাগুলো শুনতাম। গ্রামে অনেক ছোটোবেলায় যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না। ঢাকাতেই বড় হয়েছি, ঢাকার আকাশে বাতাসে বড় হয়েছি, তো ঢাকার হাওয়া শরীরের মধ্যে আছে, এই জন্য আর কি ঢাকার কথাগুলি বা নারায়ণগঞ্জ, এখন তো আমি নারায়ণগঞ্জ থেকে ক্লাস নিচ্ছি, তো নারায়ণগঞ্জের ভাষাগুলোই মূলত বলা হয়। তারপরেও এই ভাষার একটা সৌন্দর্য আর কি, অঞ্চলভেদে ভাষাটা সৌন্দর্য কাজ করে। তো আজকে সত্যি কথা বলতে ক্লাস তেমনভাবে নেওয়ার প্ল্যান ছিল না, তোমরা জানো সকাল থেকে একটা জার্নিতে ছিলাম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা ক্লাস নিয়ে ভালো লাগতেছে বা ভালো লাগছে। আমি মনেও করি না যে এতক্ষণ কথা বলবো, প্রায় আধা ঘন্টার মতো কথা বললাম বা আলোচনা করলাম আর কি। তো ভালো লাগলো, একে তো একটু পড়াতে পারলাম, প্লাস একটু মন ফ্রেশ হলো। তো যেটা বলি সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে ওই যে গ্রুপ বিষয়ের যে ক্লাসের কথা, যেমন কমার্সে যারা আছো গ্রুপ বিষয়ের ক্লাস নিয়ে আমি একটু পরিকল্পনা করতেছি। অপেক্ষা করো, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের নেক্সট মান্থ থেকেই সর্বোচ্চ চেষ্টা করব গ্রুপ বিষয়ের ক্লাসগুলো স্টার্ট করতে ইনশাল্লাহ। ওকে, অপেক্ষা থেকো, আমি জানাবো। আর দোয়া করে যাতে খুব শীঘ্রই শুরু করতে পারি। আর এই যে বাংলাটা আমরা আজকে পড়লাম, বাড়ি কাজটা আমি এখান থেকেই তোমাদের ছবি তুলে দিব, এটা তোমাদের খাতায় একটু লিখে আমাকে দেখাবা, ঠিক আছে? তো মোটামুটি ওভারঅল আমি এতটুকুই আলোচনা আজকে রাখতে চাচ্ছি আর কি। আর একটা বিষয় খেয়াল রাখো, একটু তোমরা আমার সাথে কমিউনিকেশন করো, হ্যাঁ? আমি একটা বিষয় তোমাদের কি বুঝাই দিই, এই যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি রেগুলার, তোমরা যেদিন ক্লাসটা মিস করো সেই দিন রেকর্ডটা দেখে নিবে। আমি তো রেকর্ড আপলোড করি, রেকর্ডটা দেখে নিলে তোমার কিন্তু এটা পড়া হয়ে যাবে, হ্যাঁ? তো রেকর্ড যদি না দেখো তাহলে কিন্তু সেটা জমে থাকবে, পড়া হবে না। আর অবশ্যই একটু কষ্ট করে বাড়ির কাজটা আমাকে একটু জমা দিও। অনেকেই বাড়ির কাজটা জমা দিচ্ছ না, রেগুলার বাড়ির কাজটা জমা দিও। বেশি বাড়ির কাজ দিই না, কমই দিই, একটু নিজ দায়িত্বে জমা দিও। আর একটা বিষয় খেয়াল রাখবা, তুমি আমার কাছে দুই সিস্টেমই পড়তেছো, অনলাইনে পড়তেছো প্লাস অফলাইনেও পড়তেছো। এটা মাথায় রেখে কাজ করবা, ঠিক আছে? যখন ক্লাস করতেছো জুম অ্যাপে, এটা হচ্ছে অনলাইনে পড়তেছো। আর যখন বাসায় বসে পড়তেছো, রেকর্ড ক্লাস দেখে দেখে পড়তে হবে, সেটা হচ্ছে অফলাইনে পড়তেছো। তো এই দুই সিস্টেমেই তোমার সিলেবাসটা কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ। আমি যতটুকু পারি চেষ্টা করব তোমাকে সিলেবাস শেষ করার জন্য যতটুকু সম্ভব হেল্প করতে ইনশাল্লাহ। তবে তোমার নিজেকে একটু সিরিয়াসভাবে পড়তে হবে, রেগুলার পড়া নিতে হবে, পড়া দিতে হবে। আর চেষ্টা করতে হবে একটু নিয়মিত যোগাযোগ রাখার জন্য, সিলেবাস কমপ্লিট করার জন্য কি কি করতে হবে, কীভাবে পড়তে হবে, অর্থাৎ নিয়মিত আমার ক্লাস করার জন্য অথবা আমার সাথে কমিউনিকেশন করে নিজ দায়িত্বে সিলেবাসের জন্য পড়ার জন্য বাসায় বসে বসে। সবাই কি বুঝতে পেরেছো যা বললাম? রেসপন্স করতে হবে, কথায় বুঝতে পেরেছেন কি না? আচ্ছা, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি যেই প্ল্যানটা নিয়ে চিন্তা করতেছি সেই প্ল্যানটা এখনও বাস্তবায়ন করতে পারিনি। আমি তোমাদের মানে একটা কি বলে, তোমাদের দিক থেকে একটা মানে আগ্রহের ব্যাপার স্যাপার আছে এই প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে। আসলে এই প্ল্যানটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার মন মতো আর কি পড়ানো হচ্ছে না, এই আর কি বিষয়। তো আমি অপেক্ষা থাকবো, তোমরা অ্যাক্টিভ হও, তোমাদের দিয়েই সেই প্ল্যানটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। মনে রাখবা, তোমরা যদি অ্যাক্টিভ না হও, আমরা যতই পড়াই, যতই ক্লাসের নোট বানাই, আমাদের কিন্তু এখানে কোনো লাভ নেই। যদি তোমাদেরকে পড়ায়া তোমাদের রেজাল্ট ভালো করাইতে পারি, তোমাদের জন্য উপকার হয়, তাহলেই আমাদের লাভ বা সার্থকতা, এটা খেয়াল রাখতে হবে। তো নিজের লাভ হওয়ার জন্য, অন্ততপক্ষে নিজের লাভের জন্য হইলো পড়ো, নিয়মিত ক্লাস করো, নিয়মিত একটু চেষ্টা করো পড়ার জন্য, ঠিক আছে? আমরা তো এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছি, আমি তো আর এইচএসসি পরীক্ষা দিব না, তাই না? আমি কি এইচএসসি পরীক্ষা দিব না? তোমরা দিবা, তো তোমাদের দরকার, আমাদের দরকার নাই। তো আমার দরকার হলে কি আমি এত কষ্ট করে তোমাদের পড়াইতাম? নিজে পড়তাম।
তো যেহেতু তোমাদের দরকার, তোমাদের প্রয়োজন, মানুষ প্রয়োজনে কাজ করে, প্রয়োজন ছাড়া কিন্তু কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। সত্যি কথা বলি, প্রয়োজন হলেই তুমি তোমার বান্ধবীকে কল দিবা, তোমার ফ্রেন্ডকে কল দিবা, প্রয়োজন হলেই তোমার আত্মীয় স্বজন তোমাকে কল দিবে। বিনা প্রয়োজনে কেউ কাউকে স্মরণ করে না, যদি করে সেটা এক্সেপশন বিষয়, ঠিক আছে। মানুষ মানুষের প্রয়োজনেই মানুষকে কি করে, খোঁজ খবর নেয় বা কথা বলে বা যোগাযোগ করে। তো আমি কি বাস্তব কথাই বলতেছি, কোনো মানে মন গড়া কথা বলতেছি না, বা তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য কথা বলতেছি না। তো তোমাদের যেটা প্রয়োজন, পরীক্ষার জন্য ভালো রেজাল্ট প্রয়োজন, সাজেশন প্রয়োজন, পড়ালেখার সিস্টেম বোঝা প্রয়োজন, এই জন্য তোমরা আমাদের কাছে পড়ো, অফলাইনে পড়ো বা অনলাইনে পড়ো, যে কোনো জায়গায় আমাদের কাছে তোমরা কি করো, পড়ো, আমাদের সাথে কমিউনিকেশন করো। তো এটা একটু নিজ দায়িত্বে রেগুলার করবা, একদিন 2 দিন না, যতদিন তুমি এইচএসসি পরীক্ষা না দিচ্ছ ততদিন। মন থাকবে, তোমার প্রয়োজনে তুমি আমাদের সাথে যোগাযোগ করবা, কমিউনিকেশন করবা, কিন্তু এটা যাতে 1 দিন 2 দিন না হয়, রেগুলার, কারণ রেগুলার পড়তেছো। যতদিন তোমার এইচএসসি পরীক্ষা না হচ্ছে ততদিন তোমাদের আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমি কি বুঝাতে পারছি? মেন থিম আমাকে জানাও, মুবাশিরা, রিমা, লাবণী, রূপা, রনি, সিমলা, বিথি, মেন থিম বুঝতে পারছো? কিছু স্পেশাল সাজেশন দিলাম, স্যার এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। ওকে, তো লাস্ট অফ অল যেটা বলি সেটা হচ্ছে গিয়ে, আমি যখন অফলাইনে থাকবো তখন যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ইনবক্সে নক দিবা, যে কোনো লেখাপড়া বিষয়ক আলোচনায় আমি হেল্প করার চেষ্টা করব। তো কথায় কথায় আজকে প্রায় মাসে অনেকক্ষণ কথা বললাম, কিছু ইনফরমেশন দিলাম, সাজেশন দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছো। এখন লেগে থাকবা। আর হচ্ছে আমরা আগামীকাল আমাদের রুটিন মতোই ক্লাস হবে ইনশাল্লাহ, যে ক্লাস হওয়ার কথা, ইংরেজি ক্লাস হবে ইনশাল্লাহ আগামীকাল, খুব ইম্পর্টেন্ট ক্লাস, ইংরেজি গ্রামার পড়তেছি আমরা, সেই ক্লাসটা করবা। এবং সায়েন্সের ক্লাস তো আগের মতোই হবে, আর কমার্সের ক্লাস আমি চেষ্টা করতেছি খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো এই বলে আজকের মতো আমাদের এই 2 নম্বর ক্লাস এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।